ইদানিং আন্তর্জাতিক খবরাখবর যদি খেয়াল করেন তাহলে দেখবেন একটা দেশের নাম বারবার ঘুরে ফিরে আসছে বাংলাদেশ। কিন্তু কেন? ঠিক কি এমন হচ্ছে যে বিশ্বে তাবড় তাবড় শক্তিগুলো হঠাৎ বাংলাদেশকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ল? চলুন এই বিশ্লেষণটাতেই ঠোকা যাক। হ্যাঁ, এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন। বিশ্বের বড় বড় শক্তিগুলো মানে চীন, ভারত, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত কেন হঠাৎ করে এই একটা দেশের দিকে এত মনোযোগ দিচ্ছে? এর পেছনের কারণটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এর উত্তরটা যদি এক কথায় দিতে হয় তাহলে সেটা হলো অবস্থান। জিওপলিটিক্সের খেলায় লোকেশনই কিন্তু সবকিছু, আর বাংলাদেশের অবস্থানটা ঠিক যেন দাবার বোর্ডের একেবারে মাঝখানে। বেশ, তাহলে চলুন এই যে ভৌগোলিক পুরস্কারের কথা বলা হচ্ছে এটাকে একটু ভেঙে দেখা যাক। ব্যাপারটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে শুধু মাটি আর জলই মেশেনি, বরং বিশ্বের বড় বড় শক্তিগুলোর স্বার্থ এসে মিলেছে। এই সংখ্যাটা দেখুন, 50%। একটু ভাবুন তো, এর মানে হলো সারা বিশ্বের যত বাণিজ্য হয় তার প্রায় অর্ধেকই যায় বাংলাদেশের ঠিক দক্ষিণে থাকা বঙ্গোপসাগর দিয়ে। তার মানে এই জলপথটা অর্থনৈতিক আর নিরাপত্তার দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয় বলে দিতে হবে না। ব্যাপারটা শুধু সমুদ্রের শেষ নয়, স্থলও বাংলাদেশের অবস্থানটা দারুণ ইন্টারেস্টিং। এই যে শিলিগুড়ি করিডোর, যেটাকে অনেকে চিকেনস নেক বা মুরগির গলাও বলে, এটা কিন্তু ভারতের জন্য তার উত্তর পূর্বের রাজ্যগুলোতে যাওয়ার একমাত্র রাস্তা। খুবই স্পর্শকাতর একটা জায়গা। আবার চীনের যে বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, তাদেরও নজর এই এলাকার দিকে। আর বাংলাদেশ ঠিক এই গুরুত্বপূর্ণ জায়গার পাশে অবস্থিত। বুঝতেই পারছেন এর কৌশলগত গুরুত্ব কতটা। আর এই অসাধারণ কৌশলগত অবস্থানের কারণেই শুরু হয়ে গেছে এক আঞ্চলিক দড়ি টানাটানি। আর এই খেলার প্রধান দুই খেলোয়াড় হল বাংলাদেশের দুই বিশাল প্রতিবেশী, ভারত আর চীন। তো প্রশ্ন হল, এরা আসলে কি চায়? দেখুন, স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার। একদিকে ভারতের লক্ষ্য হল জ্বালানি খাতে পার্টনারশিপ, রাজনৈতিক প্রভাব আর বিনিয়োগ বাড়ানো। অন্যদিকে চীনের ফোকাসটা হল বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, বাণিজ্যে নিজেদের দখল বাড়ানো আর এখানকার পোর্টগুলো ব্যবহার করা। দুজনের চাওয়াটা হয়তো আলাদা, কিন্তু লক্ষ্যবস্তু কিন্তু একটাই, বাংলাদেশ। বেশ তাত্ত্বিক আলোচনা তো হলো, কিন্তু বাস্তবে এই প্রতিযোগিতার চেহারাটা ঠিক কেমন? চলুন একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখা যাক। এখানেই আসল খেলাটা। ভাবুন একবার, ভারতের কলকাতা থেকে আগরতলায় যেতে হলে নর্মালি প্রায় ১,৫০০ কিলোমিটার পথ ঘুরতে হয়, কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে গেলে সেই দূরত্বটা কমে হয়ে যায় মাত্র ৩৫০ কিলোমিটার। মানে প্রায় ১২০০ কিলোমিটার পথ বেঁচে যাচ্ছে। এটা ভারতের জন্য যে কি অসম্ভব অর্থনৈতিক আর কৌশলগত সুবিধা তা বলে বোঝানো কঠিন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে আঞ্চলিক দাবার বোর্ড, এখানে শুধু ভারত আর চীনই খেলছে না। এখন এই খেলায় প্রবেশ করেছে আরও একজন বড় খেলোয়াড়, মার্কিন যুক্তরাষ্ট্র। আর তার কারণে পুরো পরিস্থিতিটা এখন আরও জটিল, আরও ইন্টারেস্টিং। এখানে আমরা আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি। একদিকে আমেরিকা চাইছে বাংলাদেশ তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠুক, আর বিশ্বব্যাংক, আইএমএফের মতো প্রতিষ্ঠানগুলোতে আরও সক্রিয় হোক। অন্যদিকে চীন চাইছে বাংলাদেশ তাদের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইতে যোগ দিক, আর চীনের নেতৃত্বে থাকা এআইআইবি এবং এনডিবির মতো ব্যাংকগুলোতে নিজেদের ভূমিকা বাড়াক। এটা আসলে দুটো ভিন্ন বিশ্ব ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে নিজের দিকে টানার একটা প্রতিযোগিতা। এখন কথা হচ্ছে, এত সব চাপের মুখে বাংলাদেশ কি করছে? চুপচাপ বসে থাকছে? একদমই না, বরং বাংলাদেশ এই চাপকেই নিজের শক্তিতে পরিণত করার চেষ্টা করছে। কিভাবে? নিজেকে আঞ্চলিক যোগাযোগের একটা হাব বা কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করে। এই স্লাইডটার দিকে একবার তাকান। বিমস্টেক, বিবিআইএন, বিসিআইএম, সাসেক, আফটা, কতগুলো জোট, আর এই প্রত্যেকটা জোটের কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ। এটা আসলে দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা ব্রিজ তৈরি করছে। সোজা কথায়, বাংলাদেশ এখন এই অঞ্চলের এক সত্যিকারের ভর কেন্দ্র।
আর এর সুবিধাগুলো কিন্তু খুব বাস্তব। যেমন ধরুন, নেপাল আর ভুটান, যাদের নিজস্ব কোনো সমুদ্রবন্দর নেই, তারা এখন বাংলাদেশের মোংলা আর পায়রা বন্দর ব্যবহার করে সারা বিশ্বের সাথে বাণিজ্য করতে পারছে। শুধু তাই না, এশিয়ান হাইওয়ের মতো বিশাল প্রকল্পের চারটা গুরুত্বপূর্ণ রাস্তাও কিন্তু গেছে বাংলাদেশের উপর দিয়ে। মানে বাংলাদেশ এখন পুরো অঞ্চলের জন্য একটা গেটওয়ের মতো কাজ করছে। কিন্তু বাংলাদেশের সুযোগ যে শুধু মাটিতেই তা কিন্তু নয়, বরং সমুদ্রের বিশাল জগতেও খুলে গেছে এক নতুন সম্ভাবনার দরজা। আর সেটারই নাম হল ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। সহজ করে বললে এর মানে হল সমুদ্রের পরিবেশ ঠিক রেখে এর সম্পদকে দেশের অর্থনৈতিক কাজে ব্যবহার করা। আর এই ব্লু ইকোনমির সম্ভাবনাটা হুট করে অনেক বেড়ে গেছে দুটো বড় কারণে। বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই করে মিয়ানমার আর ভারত দুটো দেশের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধে জিতেছে। এর ফলে কি হয়েছে জানেন? প্রায় 1,18,000 বর্গ কিলোমিটারের বেশি একটা বিশাল সমুদ্র এলাকা এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। এটা দেশের অর্থনীতির জন্য একটা পুরো নতুন দিগন্ত খুলে দেওয়ার মতো ব্যাপার। তো সবকিছু মিলিয়ে দেখলে বাংলাদেশ এখন একটা খুবই ইন্টারেস্টিং কিন্তু জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন রয়েছে বিশাল সম্ভাবনা, তেমনি অন্যদিকে আছে বিশ্ব শক্তিগুলোর এই টানাটানির মধ্যে ব্যালেন্স করে চলার একটা কঠিন চ্যালেঞ্জ। অনেকটা যেন দড়ির ওপর দিয়ে হাঁটা। এই যে আজকের কৌশলগত অবস্থান, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে বড় দুটো ঘটনা ছিল। 2012 সালে মিয়ানমারের সাথে আর 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমা বিজয়। এই দুটো জয়ই আজকের বাংলাদেশের ভিত্তিটা তৈরি করে দিয়েছে। আর এখন বাংলাদেশ বিশ্বের একাধিক শক্তির কাছে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এই কথাটা সম্ভবত পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া ও বিশ্বের বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর চেয়ে ভালোভাবে হয়তো পরিস্থিতিটাকে আর ব্যাখ্যা করা যায় না। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু ভবিষ্যতের দিকেই। বিশ্বজুড়ে এই যে প্রতিযোগিতা আর চাপ দুটোই বাড়ছে, এমন অবস্থায় বাংলাদেশ কি পারবে এই বড় বড় শক্তিগুলোর স্বার্থের মধ্যে একটা সঠিক ভারসাম্য রেখে নিজের স্বাধীন পথটা ধরে রাখতে? এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু শুধু বাংলাদেশের নয়, পুরো এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে।